আসসালামু আলাইকুম। মিশন এসএসসি 27 এবং 28 গণিতের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা যদি প্রথম ক্লাসটা মিস করে থাকো তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, ক্লাসটা করে নিবে। চলো তাহলে আমরা আজকে দ্বিতীয় ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার এই জায়গায় কয়েকটা সংখ্যা দিয়ে দিছে এবং বলে দিছে যে এই জায়গায় তোমার গড়ের মানটা হচ্ছে 13, তাহলে এক্স এর মানটা আসলে কত। এখন ধরো তোমাদের স্কুলের মধ্যে তোমাদের ক্লাসে ক্লাস টেস্ট পরীক্ষা নেওয়া হলো। ধরো প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্কের পরীক্ষা নিল। এখন দেখা গেল তুমি কোন সাবজেক্টে 6 পাইলা, 8 পাইলা, 12 পাইলা, 14, 16, 18, 20 পাইলা। এখন তোমারে আমি বললাম যে তোমার যে 8টা সাবজেক্ট আছে এই 8টা সাবজেক্টের গড় নম্বর হচ্ছে তোমার 13, তাহলে এক্স এর মানটা আসলে কত। তাহলে যেহেতু এই জায়গার মধ্যে গড়ের মানটা দিয়ে দিছে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে অবশ্যই আমাদের কি করতে হবে, গড়ের সূত্র ব্যবহার করে এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। চলো তাহলে আমরা সেই এক্স এর মানটা বের করি। আমরা সকলেই জানি গড় ইজ ইকুয়াল টু কি, গড় ইজ ইকুয়াল টু উপাত্তের সমষ্টি, উপাত্তের সমষ্টি বা উপাত্ত সমূহের সমষ্টি। সমষ্টি বলতে কি বোঝায়? সমষ্টি বলতে বোঝায় তোমার যোগ করা বা সবগুলোর একসাথে যোগফলকে সমষ্টি বোঝায়। ভাগ হচ্ছে তোমার উপাত্তের সংখ্যা। এখন দেখো উপাত্তের সমষ্টি বলতে তো আমরা বুঝলাম যোগ করা। এখন দেখো গড়ের মানটা কিন্তু আমাদের দিয়ে দিছে, গড়ের মানটা কত? 13। তাহলে আমরা বসাইলাম 13 ইজ ইকুয়াল টু উপাত্তের সমষ্টি বলতে তো আমরা জানি সবগুলো আমরা যোগ করব। তাহলে তুমি যদি সবগুলা যোগ করো তাহলে দেখতে পাবে 94 হবে। এখন দেখো এক্সট্রা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তাহলে এক্সট্রা কি এটার সাথে প্লাস অবস্থায় আছে না, যোগ অবস্থায় আছে, তার মানে আমরা অবশ্যই কি করব, এক্সট্রাকে প্লাস অবস্থায় রাখবো। আমরা যদি মাঝখানে যদি প্লাস না দিতাম তাহলে আমাদের বোঝা যেত কি, বোঝা যাইত যে এই জায়গায় 94 এর সাথে এক্সট্রা গুণ অবস্থায় আছে, তার মানে আমরা সমষ্টি বা প্লাস বোঝাতে আমরা অবশ্যই মাঝখানে প্লাস দিব, না হলে আমাদের অঙ্কটা হবে না। এরপরে দেখো উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা বলতে কি বোঝায়, এই জায়গায় কয়টা উপাত্ত দেওয়া আছে, এই জায়গায় মোট 8টা উপাত্ত দেওয়া আছে, তার মানে আমরা কি করব, নিচে ভাগ দিব কত, 8। ঠিক আছে। বা এখন আমাদের টার্গেটটা আসলে কি, আমাদের টার্গেটটা হচ্ছে এক্স এর মানটা বের করা, ঠিক না? তাহলে আমরা যে কোনো ভাবে অর্থাৎ অঙ্কের নিয়ম অনুসরণ করার মাধ্যমে আমরা এক্সটাকে এই পাশে রাখবো আর অন্যান্য যে উপাদানগুলো আছে সবগুলোকে আমরা কি করব, ডান পাশে পার করে দিব। ঠিক আছে। এখন দেখো, এখন তাহলে আমরা তো জানি উপর নিচে কাটাকাটি যাইতে হলে শর্ত কি, উপর নিচে কাটাকাটি যাইতে হলে শর্ত হচ্ছে কোন একটা সংখ্যা যদি একাধিক সংখ্যা থাকে, লাইক একাধিক সংখ্যা বলতে ধরো তোমার 94 আর এক্স আছে, যদি 94 এক্স এর সাথে গুণ অবস্থায় থাকতো তখন আমরা দেখতাম যে আসলে কাটাকাটি বা ভাগ যায় কিনা। কিন্তু যদি দেখা যায় যে একাধিক চলক বা একাধিক সংখ্যা যদি তোমার একসাথে থাকে এবং মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে, এক্সট্রাকে এই পাশে আনতে হলে, এক্সট্রাকে এই পাশে আনতে হলে তাহলে আমাদের আর আর গুণ করতে হবে। আর আর গুণ জিনিসটা কি, সমান চিহ্নের এই পাশের উপরেরটার সাথে এই পাশের নিচেরটা গুণ। এখন বলবা এই পাশে তো নিচে কিছু নাই, আমরা সকলে জানি নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে মনে মনে ওয়ান আছে, ঠিক না? তাহলে আমি এই পাশে সম্পূর্ণ জিনিস দিয়ে যদি আমি ওয়ানটাকে গুণ দেই তাহলে কত হচ্ছে, আমরা জানি ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, তার মানে 94 দিয়ে যদি আমি ওয়ানকে গুণ করি তাহলে 94ই হচ্ছে, প্লাস প্লাস আমরা যদি এক্স ধারা যদি ওয়ানকে গুণ করি তাহলে কি হচ্ছে, তোমার এক্স হচ্ছে। ঠিক আছে। এবং এই পাশের উপরটা দিয়ে এই পাশের নিচেরটাকে আমরা গুণ দিব, ঠিক না? তাহলে এই পাশের উপরেরটা দিয়ে এই পাশের নিচেরটাকে যদি আমরা গুণ দেই তাহলে তুমি দেখতে পাবে 104 হচ্ছে। ঠিক আছে, 104। বা এখন আমাদের টার্গেট কি, আমাদের মেইন টার্গেটটাই তো হচ্ছে তোমার এক্স এর মানটা বের করা না, তাহলে আমরা এক্স এর মানটাকে এই পাশে রাখবো এবং 94টাকে আমরা অপর প্রান্তে পার করে দিব, তাহলে আমাদের এক্স এর মানটা দাঁড়াচ্ছে কত, 10। তার মানে তোমার এই যে অজ্ঞাত রাশি বা অজ্ঞাত চলক যে তোমার কি এক্স এর মানটা কত, এক্স এর মানটা দাঁড়াচ্ছে তোমার 10। ঠিক আছে। তাহলে আমি যদি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করি তাহলে বিষয়টা এইরকম যে আমাদের গড়ের মানটা দিয়ে দিচ্ছে, আমরা গড় থেকে এক্স এর মানটা বের করব। তাহলে গড়ের সূত্রটা আমরা বসাইলাম, উপাত্তের সমষ্টি বলতে কি বোঝায়, সমষ্টি বলতে উপাত্ত সমূহ সবগুলোকে আমরা যোগ করব। তাহলে সংখ্যাগুলোকে আমরা যখন যোগ করছি তখন দেখতে পাচ্ছি যে এই জায়গায় যোগফলটা হচ্ছে তোমার 94 এবং যেহেতু এক্সট্রা আছে প্লাস অবস্থায় আছে তার কারণে আমরা প্লাস অবস্থায় এক্সট্রা রেখে দিলাম এবং উপাত্তের সংখ্যা হচ্ছে 8টি, আমরা 8 দিলাম। এখন আমাদের কথা হচ্ছে আমাদের টার্গেট যে এক্সট্রাকে এই পাশে রাখবো, অন্যান্য উপাদানগুলো আমরা ডান পাশে পার করব।
সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আসলে উপর নিচ কাটাকাটি করে যাচ্ছে না, তাহলে আমরা অঙ্কের নিয়ম অনুসারে আড়াআড়ি গুণের মাধ্যমে আমরা এক্সটাকে এই পাশে আনতে পারি। আড়াআড়ি গুণ জিনিসটা কি? আড়াআড়ি গুণ জিনিসটা হচ্ছে এই পাশের উপরেরটা দিয়ে এই পাশের নিচেরটা, এই পাশের উপরেরটা দিয়ে এই পাশের নিচেরটা। এখন যেহেতু এটার নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তখন আমরা 94 প্লাস এক্স কে 1 দ্বারা গুণ করছি, যেটা আছে ওইটাই হইলো। এরপর 13 দ্বারা 8 কে গুণ করলে 104 হইলো। এরপরে আমরা কি এক্সটাকে এই পাশে রাখছি, 94টাকে আমরা অপর প্রান্তে পার করে দিলাম, তাহলে তোমার কি হচ্ছে? আনসারটা হচ্ছে তোমার 10। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নটা হচ্ছে তোমার কয়েকটা উপাত্তের মান দিয়ে দিছে এবং মধ্যকের মান দিয়েছে তোমার 12। এখন বলছে যে এক্স এর মানটা আসলে কত। আমরা গত ক্লাসে দেখেছিলাম যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র একটা, এবং যদি উপাত্ত সমূহের মান জোড় হয় সেক্ষেত্রে অন্য আরেকটা মধ্যক নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হয়। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি উপাত্তের সংখ্যা হচ্ছে 6টি। তার মানে কি আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা কোনটা ব্যবহার করতে হবে? জোড় হলে যে সূত্রটা ব্যবহার করতে হয় ওই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা খুব সহজেই এই মানটা বের করব। তাহলে দেখো তো এখানে কি, এখানে কি আছে? আমরা লিখবো এখানে উপাত্ত সমূহ কি কি আছে? 4, 7, x, 11, 15 এবং 18। তারপরে দেখো তো এই জায়গায় কি আছে, কয়টা উপাত্তের মান আছে? তাইলে লিখবো উপাত্তের সংখ্যা। উপাত্ত সংখ্যা কত? উপাত্ত সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। তাহলে কয়টা আছে? 6টি না? 6টি। যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। তাহলে জোড় হইলে উপাত্তের অথবা মধ্যক নির্ণয়ের সূত্রটা আসলে কি? জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে মধ্যক ইজিক্যাল টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের মান ভাগ হচ্ছে তোমার কত? ভাগ হচ্ছে তোমার 2। তাহলে মধ্যকের মানটা কত দিয়ে দিছে? মধ্যকের মানটা তোমার দিয়ে দিছে 9। তার মানে আমরা এই যে বসাবো 9। n এর মানটা কত? n হচ্ছে তোমার 6, 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদের মান, ঠিক আছে? ডিভাইডেড হচ্ছে তোমার 2। তাহলে দেখো বা 9 ইজ ইকুয়াল টু কি? 6/2 মানে কত? 3তম পদ, তার মানে 3তম পদ প্লাস 3 প্লাস 1 মানে 4তম পদের মান, ঠিক আছে? ভাগ হচ্ছে তোমার 2। এখন দেখো তো 9 ইজ ইকুয়াল টু কি হবে? 3তম পদটা আসলে কত? 1 2 3, তার মানে x প্লাস 4তম পদের মানটা কত? 11। তাহলে ভাগ হচ্ছে তোমার 2, ঠিক না? এরপরে দেখো আমরা এই পাশে করি, বা আমাদের টার্গেট এখন কি? আমাদের টার্গেট হচ্ছে এক্সটাকে এই পাশে আনা। তার মানে আগের অঙ্কটার মতোই আমরা সেম ভাবে কি করতে পারবো না, এই জায়গায় কাটাকাটি করতে পারবো না, যেহেতু কি আছে এই যে আমাদের প্লাস অবস্থায় আছে। এখন দেখো তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করতে হবে আড়াআড়ি গুণ, ঠিক না? তার মানে আমরা এখন আড়াআড়ি গুণ করব। এই পাশের পুরোটা দিয়ে এই পাশের নিচের 1 কে আমরা গুণ দিব। তাহলে কি দাঁড়ায়? 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই হবে। তার মানে x প্লাস 11 ইজ ইকুয়াল টু কি? 2 দ্বারা আমরা 9 কে গুণ করব, তাহলে কত হবে তোমার? 2 দ্বারা 9 কে গুণ করলে 18 দাঁড়ায়, ঠিক না? বা x ইজ ইকুয়াল টু কি হবে? 18। এই পাশের 11টা এই পাশে আসলে কি হবে? মাইনাস না? তাহলে -11। বা x ইজ ইকুয়াল টু কি? x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে তোমার 7। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার মধ্যক নির্ণয়ের দুইটা সূত্র, একটা হচ্ছে বিজোড় হলে একটা সূত্র, জোড় হলে আরেকটা সূত্র। যেহেতু আমরা দেখলাম এই জায়গায় জোড়, তার কারণে আমরা জোড়ের সূত্রটা বসাইয়া শুধুমাত্র হিসাবটা করলাম, ঠিক আছে? তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর প্রথম ক্লাসের লিংকটা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আছে, প্রথম ক্লাসটা অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে করবে। এরপরের প্রশ্নটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে একটি ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো। এখন আমরা যেহেতু গণসংখ্যা সারণী তৈরি করব, অবশ্যই আমাদের আগে শ্রেণী সংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ কয়টা আমাদের ঘর লাগবে সেই বিষয়টা আগে আমাদের বের করে নিতে হবে। ধরো একটা যদি সহজ উদাহরণ দেই, তোমরা ধরো কোনো একটা জায়গায় ঘুরতে গেছো, তোমরা ফ্রেন্ড সংখ্যা হচ্ছে ধরো 32 অর্থাৎ 32 জন। এখন তোমরা রাতে থাকার জন্য অবশ্যই তোমাদের একটা হোটেলের প্রয়োজন আছে। এখন ধরো প্রত্যেকটা রুমের মধ্যে অর্থাৎ হোটেলের প্রত্যেকটা রুমের মধ্যে তোমার সর্বোচ্চ 4 জন করে থাকতে পারবে। সর্বোচ্চ 4 জন করে যদি থাকতে পারে তাহলে তোমার কয়টা ঘর লাগতেছে? এটাকে যদি তুমি 4 দ্বারা ডিভাইড দাও তাহলে তোমার কয়টা ঘর লাগতেছে? 8টা ঘর না? এখন তুমি কি 9টা ঘর বা 10টা ঘর নিবা? অবশ্যই নিবা না। তুমি তো আগে দেখবা যে আমরা 32 জন ফ্রেন্ড আছি, তাহলে এক রুমে যদি সর্বোচ্চ 4 জন করে থাকতে পারে
তাহলে আমাদের আসলে কয়টা রুম নেওয়া উচিত? সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কয়টা, 8টা না? একইভাবে আমরা দেখব যে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের কয়টা ঘর বা কয়টা শ্রেণী সংখ্যা লাগবে, আগে সেইটা আমরা হিসাব করে বের করব। এরপরে আমরা যতগুলো লাগে সেই হিসাবে আমরা কি করব, সারণীটা তৈরি করব। তাহলে দেখো, আমরা জানি শ্রেণী সংখ্যার সূত্রটা আসলে কি? শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যা ইজ ইকুয়াল টু পরিসর ভাগ হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। এখন পরীক্ষার সময় তোমাদের শ্রেণীব্যাপ্তিটা অবশ্যই দিয়ে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তিটা দিয়ে দেয় না, সেক্ষেত্রে তুমি তোমার সুবিধা মতো 5, 10, 8 এরকম শ্রেণীব্যাপ্তি নিতে পারো। এখন দেখো, ধরো আমরা ধরে নিলাম শ্রেণীব্যাপ্তি 5, শ্রেণীব্যাপ্তি কত? 5। এখন দেখো, শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে আগে আমাদের পরিসরটা বের করতে হবে, শ্রেণীব্যাপ্তি তো আমি ধরে নিলাম কত? 5। পরিসরটা বের করতে হবে। তাহলে পরিসরের সূত্রটা আসলে কি? পরিসর ইজ ইকুয়াল টু কি? সর্বোচ্চ মান মাইনাস কি? সর্বনিম্ন মান প্লাস হচ্ছে তোমার 1। তাহলে দেখো তো, এই জায়গায় সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত? এই জায়গা হচ্ছে সর্বোচ্চ মান তোমার 50 এবং সর্বনিম্ন মান হচ্ছে তোমার কত? সর্বনিম্ন মান তোমার 20। তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 50। সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে তোমার 20। তাহলে এখন যদি আমরা মানটা বসাই দিই, দেখো সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানটা হচ্ছে তোমার 50, তাহলে 50 বসালাম, মাইনাস সর্বনিম্ন মানটা কত? সর্বনিম্ন মান হচ্ছে তোমার 20, প্লাস হচ্ছে 1। তাহলে তুমি দেখতে পাবে পরিসর কত বের হচ্ছে? পরিসর তোমার বের হচ্ছে 31। ঠিক আছে, 31। এখন তুমি শ্রেণী সংখ্যা বের করতে গেলে পরিসরের মানটা তুমি এই জায়গায় যদি বসাই দাও, তাহলে তোমার 31 ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তিটা তুমি ধরে নিলে শ্রেণীব্যাপ্তি কত? 5। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি 5 উপরে অবশ্যই লিখতে হবে শ্রেণীব্যাপ্তি 5 ধরে। ঠিক আছে, অথবা এরপরে যখন আমরা সারণী তৈরি করব তখনও তুমি লিখলে হবে। যে এরপরে আমরা লিখবো কি? এরপরে লিখবো শ্রেণীব্যাপ্তি 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তাহলে আমরা যদি 31 কে 5 দ্বারা ভাগ দেই 6.2 হবে। ঠিক আছে, তাহলে দেখো তো তোমার রুম লাগতেছে, অর্থাৎ শ্রেণী সংখ্যা কয়টা লাগতেছে? 6.2। এখন তুমি যদি হোটেলে গিয়ে বলো আমার 6টা রুম লাগবে, আরো ধরো তোমার একটা রুমের 5 ভাগের 1 ভাগ লাগবে, তাহলে কি তোমাকে এরকম দেবে? অবশ্যই দেবে না। তাইলে তোমার কয়টা রুম লাগবে? অবশ্যই তোমার 7টা রুম লাগবে। ঠিক আছে, তার মানে 7টা। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের 7টা ঘর বানাইতে হবে। বুঝতে পারছো? এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করছি। দেখো, প্রথমেই তুমি লিখতে হবে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এখন পরীক্ষা হলে তোমার ক্রমযোজিত গণসংখ্যা সারণী অনেক সময় দেয় না। কি দেয়? শুধুমাত্র দেয় যে অবিন্যস্ত উপাত্ত ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করো। সেক্ষেত্রে তোমার ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিন্তু অনেক সময় তৈরি করতে বলে না। তখন তুমি কি করবে? তখন তুমি শুধুমাত্র শ্রেণীব্যাপ্তি লিখবে, টালি চিহ্ন লিখবে আর গণসংখ্যা লিখবে। ঠিক আছে, আর যদি তোমাকে বলে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে, তাহলে অবশ্যই তুমি শ্রেণীব্যাপ্তি লিখবে, গণসংখ্যাটা লিখবে এবং ক্রমযোজিত গণসংখ্যাটা লিখবে, টালি চিহ্নটা তুমি লিখবে না, স্কিপ করবে। ঠিক আছে, এখন দেখো, ধরো তোমাকে প্রথমে প্রশ্ন করলো যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। সেক্ষেত্রে আমরা প্রথমে কোনগুলা লিখবো? এই 3টা লিখবো, ক্রমযোজিত গণসংখ্যাটা লিখবো না। তাহলে আগে আমরা এইটা কমপ্লিট করি, তারপরে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা কমপ্লিট করব। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা প্রথমেই কি করতে হবে? শ্রেণীব্যাপ্তি আমরা কোথা থেকে ধরবো? আমরা দেখব যে সর্বনিম্ন মান আসলে কোনটা। তাহলে এই জায়গার মধ্যে সর্বনিম্ন মান কোনটা? সর্বনিম্ন মান হচ্ছে তোমার 20। তাহলে আমরা 20 থেকে ধরবো। ঠিক আছে, তাহলে শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি হচ্ছে তোমার 5। তাহলে আমরা গণি 20, 21, 22, 23, 24। তার মানে কত লিখবো আমরা? 20 থেকে 24। ঠিক আছে, 20 থেকে 24। এরপরে কত লিখবো? 25 থেকে আবার গুণো 25, 26, 27, 28, 29। ঠিক আছে, তার মানে 29। তারপরে একইভাবে এইভাবে তুমি গনে গনে লিখতে পারো। এবং সর্বশেষ কত? 50 থেকে তোমার 54। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা টালি চিহ্নটা ব্যবহার করব। টালি চিহ্নের ক্ষেত্রে দেখো তো প্রথমে কত আছে? প্রথমে আছে তোমার 25। তাহলে 25 কোথায় আছে? 25 আছে এই জায়গায়, তার মানে এই জায়গায় আমরা একটা টালি চিহ্ন দিব। এরপরে আছে কত? 30, তার মানে 30 আছে এই জায়গায় একটা দিলাম। তারপরে আছে 20, তাহলে দেখো এই যে 20। এরপরে কত? 35, এই যে দেখো 35।
এরপরে কত 25, তাহলে 25 এই জায়গায় আছে 25, এরপরে 40, এই যে 40 এই জায়গায়, তারপরে 45, 45 এই জায়গায়, পরে আছে কত 30, 35, 50, তার মানে 30, 35 এবং 50, এরপরে 45, 25, 30, 45, 25, 30, ঠিক আছে। এরপরে কত 35, 40, 45, এই যে 35, 40 এবং 45, এরপরে 50, 30, 35, 50, 30 এবং তারপরে হচ্ছে 35 এবং লাস্টটা হচ্ছে তোমার 40। তাহলে এইভাবে যদি তুমি দাও টালি চিহ্ন ব্যবহার করার মাধ্যমে, তাহলে তুমি খুব সহজে কি করতে পারবে, এগুলো ফিল আপ করতে পারবে। এখন দেখো তাহলে এই জায়গায় কয়টা আছে, একটা, তার মানে গণসংখ্যা 1। এরপরে কয়টা, 3টা, এরপরে কয়টা, 4টা, এরপরে এইটাতেও 4টা, এটাতে 3টা, এটাতেও 3টা, এটাতে 2টা। এখন তুমি গুণে দেখবে যে আসলে 20টা হয়েছে কিনা। এই জায়গায় কয়টা, 20টা না, তার মানে এখন তুমি গুণে গুণে দেখো 20টা হয়েছে কিনা। 4, 8, 12, 15, 18, 20, তার মানে আমাদের এটা ঠিক আছে। এখন তোমার যদি প্রশ্ন করে যে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে এতটুকু লিখলেই তোমার হয়ে যাচ্ছে। কিন্তু যদি প্রশ্ন করে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, সেক্ষেত্রে তুমি টালি চিহ্নটা বাদ দিবে, আর পাশাপাশি এইটা বাদ দিয়ে তুমি কোনটা লিখবে, ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা লিখবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি, এটাতে কত হবে 1। আর ক্রমযোজিত মানে কি, যোজিত মানে কি, যোগ করা, ক্রম মানে কি সিরিয়াল বাই সিরিয়াল, বুঝছো? তার মানে সিরিয়াল বাই সিরিয়ালে আমরা কি করব, যোগ করব। তাহলে দেখো এটাতে আছে 1, 1 লিখলাম, তারপরে এটার সাথে কত যোগ হবে, 3 যোগ হবে, তার মানে কত হবে 4। তাহলে 4 আছে, 4 এর সাথে আবার কি হবে, এটা যোগ হবে না, 1 আর 3 4 হইলো, 1 আর 3 4, 4 আর 4 কত 8 না, 8। এরপরে 8 আর 4 যোগ করলে কত 12, 12 আর 3 যোগ করলে কত 15, 15 আর 3 যোগ করলে 18, 18 আর 2 যোগ করলে কত 20। এই তো শেষ আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা। তাহলে আমি যদি আরেকবার হাইলাইট করি বিষয়টা, আরেকবার হাইলাইট করি, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার যদি তোমাকে শুধুমাত্র বলে গণসংখ্যা সারণী তৈরি করো, সেক্ষেত্রে তোমার এই যে প্রথম 3টা লিখলেই হবে। যদি তোমারে বলে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, সেক্ষেত্রে তোমরা টালি চিহ্নের যে অংশটা আছে এটা বাদ দিয়ে দিবা, আর অন্যান্য যে 3টা আছে এই 3টা তোমরা লিখে দিবা। এবং শ্রেণীব্যক্তি ধরার ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন মান যেটা সেটা থেকে তোমরা ধরবা, তাহলে খুব সহজে বুঝতে পারবা। এবং তুমি চাইলে কিন্তু সর্বনিম্ন মানের চাইতে 2-3 কম করেও লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেকে কি করে এটাতে একটু তোমার ভেজাল লাগাই দেয়। সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র তোমার এই যে সর্বনিম্ন যে সংখ্যা সেইটা থেকে আমরা শ্রেণীব্যক্তিটা হিসাব করব। এবং অবশ্যই তোমরা যদি ভুল হয় সেক্ষেত্রে প্রথম প্রথম কি করবে, অবশ্যই আঙ্গুলের মধ্যে গণবে। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি প্রথম ক্লাসটা মিস করো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমি প্রথম ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই ক্লাসটাও খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করবে। আল্লাহ হাফিজ।